সাউথ ইন্ডিয়ায় প্রশ্ন অ্যালাউ করা হতো না। এটা বাংলা বলে আপনি প্রশ্ন করতে পারছেন, আপনার যেমন প্রশ্ন করার অধিকার আছে, আমারও কোনো কোনো প্রশ্ন উত্তর না দেওয়ার অধিকার আছে। শিক্ষক নিয়ে যে এত কথা হচ্ছে, তো আপনি কতটা ভাববেন এটা নিয়ে কাজ করার জন্য? আমি চাইবো লোকে একটা সিনেমায় দেখতে আসুক, মানে যারা সত্যি বাংলা সিনেমায় টাকা দিয়ে সিনেমা দেখেন তারা সিনেমা দেখতে যান আনন্দ পাওয়ার জন্য। আমি মনে করি এই সিনেমায় আনন্দ পাওয়ার যথেষ্ট মেটেরিয়াল আছে। ওনার যে উত্থান এবং শেষটা যখন হচ্ছে 2011 সাল, তখন পালা বদল এগুলো আছে রিয়েল হুব্বার সঙ্গে এর রেসম্বলেন্স খোঁজা খুব ঠিক হবে না। ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর সাউথ ইস্ট এশিয়া, কেবলমাত্র বাংলা বা বাংলাদেশ বা কলকাতা না। নমস্কার, আরিশন আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্র। এই মুহূর্তে আমার সঙ্গে এমন ব্যক্তিত্ব রয়েছেন যার যদি ফেসবুক পেজ খোলেন তাহলে এক জায়গায় পলিটিশিয়ান, আরেক জায়গায় আর্টিস্ট। হ্যাঁ, তার সত্তাটা এরকম এবং সেটাই অনেক প্রশ্ন তুলে দেয়। তার নতুন ছবি হুব্বা, অবশ্যই ব্রাত্য বসু। নমস্কার। অর্থাৎ এটা আমার বরাবরের প্রশ্ন। আমি ভীষণ কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে যে ব্রাত্য বসু হয়তো কোনো কোড দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু লিখেছেন, আমি বুঝতে পারি না যে আমি কোন পেজে গিয়ে কোচ করবো, পলিটিশিয়ান পেজে যাব না আর্টিস্ট পেজে। তো আপনি এখানে পরিচালক, অবশ্যই আপনি শিক্ষামন্ত্রী, তো এটা কতটা সম্ভব হয়, মানে একই সঙ্গে আপনি আর্টিস্ট, একই সঙ্গে পলিটিশিয়ান? আলাদা করা যায় না, দুটো আসলে একই লোক। এবং আলাদা যদি আপনি করেন সেটা আপনি নিজের তাগিদে করবেন, আপনার আলাদা করতে ভালো লাগবে বলে করবেন। আমিও দুটোকে জুড়ে নিতে চাইব। এবং 2007 সালে আমাদের দেশে ফেসবুক আসে, 2010 সালে আমাদের দেশে হোয়াটসঅ্যাপ আসে। 7 সালে না 6 সালে, তার আগে অর্কুট ছিল 2003-4 থেকে। ফলে এই যে আমি এখন আমি লিখতে পাচ্ছি যে একটা জায়গায় গিয়ে আমার একটা ফেসবুক পেজ, যেটা আমি কোনোটাই আমি চালাই না, একটা আর্টিস্ট, একটা পলিটিশিয়ান, আমার থিয়েটার ডিরেক্টর পৃথ্বীশ রানা দুটো চালায়। আপনি তাও আমায় জিজ্ঞেস করতে পারছেন। এই প্রশ্নটা আপনার অ্যাকচুয়ালি একটু পিছিয়ে গিয়ে আপনি যদি প্রথম প্রশ্ন করতেন এমজি রামচন্দ্রনকে, মুখ্যমন্ত্রী তামিলনাড়ু, তারপরে প্রশ্ন করতেন যদি জয়ললিতাকে, আমার মনে হয় ভালো হতো। কিন্তু সাউথ ইন্ডিয়ায় প্রশ্ন অ্যালাউ করা হতো না। এটা বাংলা বলে আপনি প্রশ্ন করতে পারছেন। 84 সালে অমিতাভ বচ্চনকে এই প্রশ্ন কেউ করেনি, কারণ ওর সঙ্গে গ্ল্যামার, সিনেমা, পুঁজি, দক্ষিণ ভারতীয় আর্য অনার্য দ্বন্দ্ব, দ্রাবিড় অস্মিতা, এগুলো সব জড়িয়ে আছে। আমাদের ব্রাহ্মণের সে তেজ নাই, খাদ্য ভেদ নাই, বুঝেছেন তো? ফলে এই প্রশ্ন আপনি আমায় করতে পারছেন, এবং এই প্রশ্ন আগামী হয়তো আপনি এই প্রশ্ন গিয়ে দেবকে করবেন না, কিন্তু হ্যাঁ আমাদের সাংসদদের করবেন না, কারণ আমি জানি না মানে না, কিন্তু তাদের পেজ করুক বা না করুক, দুটো আইডেন্টিটি আছে আমার মতোই। হ্যাঁ, তো যেখানে তাহলে ওটা কি এক ধরনের প্রত্যাশাহীনতা? আসলে কোনো এক্সপেকটেশন নেই, সেটা তাহলে বলুন সবার সামনে। আসলে কোনো প্রত্যাশা নেই। না, নিশ্চয়ই প্রত্যাশা নিশ্চয়ই আছে, কিন্তু আপনি বলুন, মানে আপনি তো মানছেন যে আলাদা করা সম্ভব নয়, তাহলে আলাদা করা সম্ভব নয় আমার কাছে। আর যারা আলাদা করছে তারা নিজেদের জায়গা থেকে করতে চাইছে বলে করছে। তো আপনি একটা ছবি হুব্বা শ্যামনকে নিয়ে ছবি, যার সঙ্গে অবশ্যই কুখ্যাত গ্যাংস্টার, কিন্তু সেই সময় রাজনীতি জড়িয়ে আছে এবং ঘটনাচক্রে ওনার যে উত্থান এবং শেষটা যখন হচ্ছে 2011 সাল, তখন পালা বদল হচ্ছে। এটা খুব আইডেন্টিক্যাল একটা খুব বিষয়, খুব ইন্টারেস্টিং পয়েন্ট তার যে, এবং সেই ছবি নিয়ে করছেন আপনি একজন শিক্ষামন্ত্রী, প্লাস আপনি যেটা বললেন আপনি ফিল্ম মেকার। তো এখানেও তো রাজনীতি ছেড়ে বা আলাদা করা সম্ভব হয় না। সেই জায়গাটা জানতে চাই বলছে, সেক্ষেত্রে হুব্বা কি রাজনৈতিক ছবি না শুধুই অনেক কিছুই আছে এর মধ্যে, মানে বিনোদন তো আছে নিশ্চয়ই, অনেক কিছু মিলেমিশে আছে। তো আমার কাছে একটা প্রাইমারিলি একটা ছবি, এবং আমার ছবির শুরুতে একটা আন্ডারটেকিং, একটা মুচলেখা দেওয়া আছে। এই ছবিতে যা যা ক্যারেক্টার দেখানো হয়েছে, যা যা গল্প বলা হচ্ছে, সম্পূর্ণ কাল্পনিক। হ্যাঁ, তো যখন সেটা দেওয়া আছে, আমার মনে হয় যে এই সিনেমাটা নিয়ে মানে রিয়েল হুব্বার সঙ্গে এর রেসম্বলেন্স খোঁজা
খুব ঠিক হবে না। আমার মনে হয় একজন দর্শক যখন দেখতে যাচ্ছেন, তিনি ধরা যাক, আমি একটা ছবির কথা একটু আগে বলছিলাম, ইরুভার, মণিরত্নমের ছবি, করুণানিধি আর এম জি রামচন্দ্রন এবং জয়ললিতা, এবং ওদের যে রাজনৈতিক এবং ব্যক্তিগত বন্ধুত্ব এবং বিচ্ছেদ, কি করে ডিএমকে থেকে এডিএমকে তৈরি হলো, এইটা নিয়ে মণিরত্নম ওই ছবিতে কাজ করে, যারা অসামান্য ছবি, মানে আমার মানে মণিরত্নমের দেখা শ্রেষ্ঠ ছবি ইরুভার। এখন একটা লোক যখন দেখতে গেছেন, তিনি হয়তো একজন তামিল দর্শক গেছেন দেখতে, তিনি হয়তো হিস্ট্রিটা মাথায় নিয়ে ঢুকছেন, কিন্তু ফাইনালি উনি একটা সিনেমা দেখছেন। হ্যাঁ, তা সিনেমা দেখে লোকের ভাল লাগছে কি না, সেইটাই হচ্ছে কথা। তো আমি মানে যদি স্লাইস অফ রিয়েলিটি কিছু থাকে, রিয়েলিজম কিছু থাকে, সেখান থেকে আমি বলবো যে সেটা দিয়ে অতটা প্রভাবিত না হতে, সিনেমাটাকে সিনেমার আঙ্গিকেই বিচার করতে বলবো। একেবারে এই জায়গা থেকে যদিও আপনি বলছেন স্লাইস অফ লাইফ, আমি জানি না এগুলো আছে কিনা। আমি একটা ট্রেলারে যেটা দেখলাম যে একটা কার্ড, মানে পৈতে কার্ড তো খুব হয়েছিল, পৈতে কার্ড প্যাথোলজিক্যাল কিনা, আমি একটা ওই রক্ত ছিটকে বেরোচ্ছে আছে, ওগুলো কি থাকছে, মানে কীরকমভাবে থাকবে পৈতে কার্ড? ট্রেলারে যেটা দেখেছেন সেটাই থাকবে, পৈতে কার্ড প্যাথোলজি এইগুলো এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, এই রেফারেন্সগুলো আছে। হ্যাঁ, উঠে আসবে। আর একটা সময় খুব ডায়লগ বিখ্যাত হয়েছিল যে ওরা আমাদের একটা উইকেট ফেলেছে, আমরা 5টা উইকেট ফেললাম। না, এইসব নেই, এইগুলো নেই, না না না, এগুলো নেই, এরকম কিছু, না না না, এরকম নেই, এরকম নেই। এই জায়গা থেকে আর ব্রাত্য বসুর কিসে চল খায়? আমি যে কোনো কাজ পেলে কাজেই, মানে আমার মনে হয় যে আমার চল খায় বেশি। আমি যখন কোনো কাজ করি, সেটা লেখার কাজ হতে পারে, অভিনয়ের কাজ হতে পারে, বা নির্দেশনার কাজ হতে পারে, সেটায় আমি একটা অপার্থিব তুরীয় আনন্দ পাই। হ্যাঁ, সেই তুরীয় আনন্দ যে কী আমি ঠিক বলে বোঝাতে পারবো না, বোঝাতে চাইও না খুব একটা। কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করলেন, আমি এইটুকু বলতে পারি যে কোট আনকোট চলকায় মানে যদি হয় যে আমাকে কোনটা বেশি কিক দেয়, হ্যাঁ, তাহলে আমি বলবো যে যখন আমি এই ধরনের কোনো ক্রিয়েটিভ কাজ করি, সেটাই আমাকে সবথেকে বেশি কিক দেয়। আপনার কাছে সিনেমা বা যে কোনো বিনোদনের মাধ্যম, বিনোদনের দুটো, একটা ব্যবসায়িক দিকও থাকে, একটা ভালো লাগারও, মানে আমি যে কথাটা বলতে চাই, যে ল্যাঙ্গুয়েজ আপনি যেটা বলতে চান সেটা তুলে ধরার চেষ্টা, সেটা আপনার কাছে আপনি কতটা ভাবেন, আদৌ বক্স অফিস নিয়ে কি আদৌ ভাবেন, বা ব্যবসা নিয়ে ভাবেন, না আপনি একটা ভাবনা নিয়েছেন, আপনি এই একটা গল্প বলতে চান, সেইটা খুব ভালো। আমি ব্যবসা নিয়ে ভাবি, মানে আমি যখন লিখি তখন মানে কোনো একটা কবিতা বা ধরা যাক উপন্যাস লিখছি, তখন আমি চাইছি যে পাঠকরা পড়ুক ছোট পরিসরে। আমি যখন থিয়েটার করি, তখন থিয়েটার আমি খালি পরিচালক নয়, আমি প্রযোজক আমার দল থেকে যখন করছি, এবং তার পরিসরটা একটু বড়, সেখানেও কিন্তু আমার প্রযোজক মাইন্ড কাজ করে থিয়েটার করার ক্ষেত্রে, মানে যাতে লোকে দেখে, অনেকে লোকে আসতে পারে। মানে আমাদের মতো দেশে যেখানে পুঁজি একটা বড় ফ্যাক্টর সিনেমা করার ক্ষেত্রে, গ্ল্যামার কোশেন্ট কমেও যায় পোস্ট ভার্চুয়াল যুগে, কিন্তু পুঁজিটা একই রকম আছে। এবং পুঁজি তো আমার থিয়েটারে যেমন আমি আমার পুঁজি লাগাই, মানে আমার দলের থিয়েটারের টাকা মানে রোল করে। সিনেমায় তো আমি এখন অবধি যা কাজ করেছি, আমি প্রডিউসারের সঙ্গে কাজ করেছি, আমি চেষ্টা করি যাতে প্রডিউসার তার টাকা ফেরত পেতে পারেন। তো সেটা আমি তো চেষ্টা করি আর বিশ্বাসও করি। মানে লেখার সময় আপনি এটা মাথায় রাখেন, মানে রাখা সম্ভব হয় একজন ক্রিয়েটিভ মানুষের পক্ষে? আমার মনে হয়, আপনার মতো আমার মনে হয় তো সম্ভব হয়, কেননা ক্রিয়েটিভিটিও ফাইনালি একটা সিস্টেমের মধ্যে আছে, একটা পুঁজি মধ্যে রোল করে সেটা। হ্যাঁ, আপনি ক্রিয়েটিভিটির দোহাই দিয়ে যে আমাদের এখানে যে সিস্টেমে যেভাবে একটা সিনেমাকে কেন্দ্র করে যেভাবে অর্থনীতির বিকাশ ঘটে, অর্থনীতি যেভাবে তার ফ্লো হয়, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না। এবং আমি যদি কখনো নিজের ছবি প্রযোজনা করি, তখনও আমি ওই চেষ্টা করব যাতে বহু লোক দেখে, এবং যে অর্থ লগ্নি করা হয়েছিল
তা যেন ফেরত আসে অন্তত। রাইট। আপনি ডিকশনারি করার সময় মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছেন, তারপর থেকে আপনার মাথায় ঘুরছিল যে ওনাকে নিয়ে, এবং আপনারা যখন কেউ কেউ লিখে তারপরে চরিত্র ভাবেন, আপনি এক্ষেত্রে মোশাররফ করিমকে ভেবেই আপনি চরিত্র, আপনি ওনার কথা ভেবেই ঠিকই না, ঠিকই বলেছেন। মোশাররফ করিম লেখার সময় তার মুখ, তার কথা, সংলাপ প্রক্ষেপণ, তার বাচনভঙ্গি, তার নিজস্ব ম্যানারিজম, এগুলো সবই আমার মাথার মধ্যে ছিল। তো আপনার কি মনে হয়, মোশাররফ আরও অনেকেই আছেন অবশ্যই, যে এই মুহূর্তে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে? মোশাররফ নিশ্চয়ই ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর উইদিন সাউথ ইস্ট এশিয়া, কেবলমাত্র বাংলা বা বাংলাদেশ বা কলকাতা না, আমি তাকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর বলে মনে করি। তো এরকম আজকে যদি বিশাল ভারদ্বাজ খুফিয়াতে গিয়ে বাংলাদেশের কেউ একজন দারুণ অভিনয় করতে পারেন এবং তার যদি এরকম একটা সারা অন্য দেশে একটা এক্সপোজার করতে পারে, হ্যাঁ, তাহলে মানে আমাদের ছবিতেই বা হবে না কেন? এরকম একটা দিন আসবে যে যখন আমাদের এখান থেকে অ্যাক্টরদেরও বাইরের ছবিতে নিয়ে যাওয়া হবে। বম্বেতে অনেকেই গিয়ে আমাদের মধ্যে কাজ করেছেন, তো সেটা তো বরাবরই ঘটছে। তো আমাদের তো ভাষা এক, আমাদের তো সংস্কৃতি মোটের ওপর এক, খাদ্যাভ্যাস মোটের ওপর এক। তো এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ভাগাভাগি করা উচিত। হি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর এবং আমি ওনার অভিনয় কাজে লাগাতে চাই। এই হুব্বাস আমাদের যে সময়টার কথা যেটা শুরুতেই বলছিলাম, যে ঘটনাচক্রে আগের যে সরকার, সেই সময়কালটা উঠে আসবে, তো স্বাভাবিকভাবে সেই সময় সব কিছু ধরা পড়বে। তো এই প্রশ্নটা উঠবে যে আপনি হয়তো ইচ্ছা করে এই একটা চরিত্র বেঁচেছেন এবং ওই সময়টাকে ধরেছেন, অথচ এরপর আরও অনেক কিছু ঘটছে বা আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আপনি ভাবছেন না। মানে আমি ক্রিয়েটিভ মাইন্ড হিসেবে বলছি, তো উঠছে ওটা, তার উঠবে নয়, উঠছে, বলা বলে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে? আমার কোনো বক্তব্য নেই এই প্রসঙ্গে। যারা আলোচনা করছে তারা কজন ছবি দেখবে আমি জানি না, তারা ছবিটা দেখুক, তাহলে তারপর তাই নিয়ে আলোচনা করা যাবে। আমি জানি আপনি নিজের স্ক্রিপ্ট নিজে লেখেন, ডায়লগ সবই লেখেন, তাও যদি আমি বলি, একটা খুব ভালো একজন স্ক্রিপ্ট নিয়ে এলাম, শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি এত কথা হচ্ছে, তো আপনি কতটা ভাববেন এটা নিয়ে কাজ করার জন্য? আমি অবশ্যই কাজ করার কথা ভাববো, এবং তার আগে যে ওই যে নীরা রাডিয়া, রাজদীপ সরদেশ, মানে সাংবাদিকদের দুর্নীতি নিয়ে যেটা উঠেছিল, সেটা আমাকে বেশি হন্ট করে। আমার মনে হয় ঠিক আছে, আমি সাংবাদিক দুর্নীতি নিয়েও এলো, শিক্ষক নিয়ে দুর্নীতি এলো, আমি দুটো এলো, আরো অনেক কিছু দুর্নীতি নিয়ে আসতে পারে। আমাকে পার্সোনালি সাংবাদিকদের দুর্নীতি করাটা বেশি ব্যক্তিগতভাবে হন্ট করবে, বেশি অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন, সেইটা আমি আগে করতে চাইবো। সেটা আগে করতে চাইবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা সাংবাদিক, আমি চাইবো আপনি এটা নিয়েও করুন, যারা কারণ সিস্টেমে, এবং সেই সঙ্গে শিক্ষকের দুর্নীতি নিয়েও ছবি করুন, কিন্তু এন্টারটেইনিং স্ক্রিপ্ট দুটো নিয়েই করা যায়। না, আমি এই জন্য বললাম, যেহেতু আপনি শিক্ষামন্ত্রী, তাই আপনার কাছে বারবার এই প্রশ্ন আসবে বা করার কথা উঠে আসবে, সেই জায়গা থেকেই করা। এবং আমি যেহেতু সাংবাদিক, আপনি সেটা বলবেন ন্যাচারালি। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, একদম নিশ্চয়ই। কিন্তু আশা করবো আপনি দুটো নিয়েই ছবি করবেন। আপনি আশা করতে পারেন, আমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে করবো। ঠিক, একদম। হ্যাঁ, এটা যেটা আসবো, আমি মঞ্চের কথা আসবো। আমি লাস্ট যখন অদ্বৈত রজনীর লাস্ট শোতে ছিলাম, আপনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে আপনি আর নাটক ওই সময় দাঁড়িয়ে না, ওটা অদ্বৈত শেষ শোতে, হ্যাঁ, শেষ শোতেই বলছি, যে আপনি তারপরে বলেছিলেন নিজে নেমে, যখন আপনি নাটক করছেন না কেন বা আপনি জিজ্ঞেস করেছিলাম, তখন আপনি বলেছিলেন যে না, আপনি এই মুহূর্তে করবেন না, কারণ একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে মাইনরিটি আর্ট ঘিরে। তো কেন? এবং এই ক্ষেত্রে আমি বলছি, অনেকের ক্ষেত্রে অনেকে বলেন যে আপনি এই মুহূর্তে প্রচুর একটা সময় রাজনৈতিক নাটক আপনি করেছিলেন, আপনি তো সেই নাটকও আপনি আর এই মুহূর্তে করেন না, এমনি নাটকও করছেন না, কি কারণটা? না, আমি তো ওটা আপনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে মাইনরিটি আর্ট করার সময় তখন আমার মনে হচ্ছিল না। তো আমি থিয়েটার কেন করছি না সেটা নিয়ে আমার মনে হয় না লোকের কোনো উৎসাহ আছে। আমি মনে করি না। আপনার যেমন প্রশ্ন করার অধিকার আছে, আমারও কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনার দিয়েছি, ভবিষ্যতেও দেব। তো থিয়েটার আমি কেন করছি না বা কবে আবার করব, এই নিয়ে এই মুহূর্তে আমি কথা বলতে চাইছি না। কিন্তু এটা আমি মেনে নিলাম, কিন্তু উৎসাহ নেই, এটা আমি মানতে পারলাম না। কারণ কিসে উৎসাহ?
মানে আপনার নাটক নিয়ে মানুষের উৎসাহ ও আচ্ছা, যেটা বললেন সেটা আমি মানলাম না, কারণ যারা আপনারা দেখেছেন বা যারা অনেকদিন ধরে দেখেছেন, মানে ইনক্লুডিং আমি বহু নাটক দেখেছি, তো কেন করেন না সেটা সবারই মনে হয়, নতুন নাটক লিখছেন না কেন, নতুন নাটক আসছে না কেন। তো সেই জায়গা থেকে এখানে আমি কোনো শুধুমাত্র সাংবাদিক হিসেবে নয়, একজন আপনার নাটকের দর্শক হিসেবে আমি এই প্রশ্নটা করেছিলাম যে আপনি কেন করছেন না বা কবে করতে পারেন বা নতুন করে। যদি থিয়েটার করি তখন আপনাকে আমি ডাকবো এবং আপনাকে প্রথম ইন্টারভিউ দিয়ে বলবো যে কাল থেকে থিয়েটার শুরু করবো। কেন করছেন? হ্যাঁ। আচ্ছা, আর সিনেমা আপনি পরিচালনা করছেন, রাস্তা করেছিলেন, মাঝখানে গ্যাপ ছিল, তারপর অবশ্য ডিকশনারি তো হয়েছে। তো পরিচালক আপনি, আমি এখন যদি বলি পরিচালক ব্রাত্য বসু, আপনি নিজে কতটা নিজেকে যদি আমি বলি কতটা ডেভেলপ করেছেন আজ পরিচালক বা ডিরেক্টর, আপনার মনে হয় যে কতটা এনরিচড হয়েছেন কাজ করতে? আমি প্রতিদিন ডেভেলপড হয়েছি, আমি এখনও শিখছি। এবং দুর্ভাগ্যবশত আপনি আর মানে যাকে বলে আমাদের টেলিভিশন চ্যানেলে আপনি হয়তো নেই, আপনাকে পোর্টালে চলে যেতে বাধ্য হয়েছেন হয়তো। আচ্ছা, ও আছে, ইচ্ছে করে গেছেন আপনার, তাহলে ডেভেলপমেন্ট ওইটা, আপনার ডেভেলপমেন্ট ওইখানে গিয়ে ঠেকেছে। তো আমি আমার নিজের ক্ষেত্রে তা মনে করি না। আমি মনে করি যে আমি সবসময় ডেভেলপ করে যাচ্ছি এবং আমি আগামী দিনেও ডেভেলপমেন্টে নিজের মানে আমি চেষ্টা করে যাব এবং নিজের সম্পর্কে এইরকম জায়গায় গিয়ে আমি পৌঁছবো না যে যখন আমি মানে বলতে পারবো অন্যকে যে ডেভেলপমেন্টগুলো ধরে ধরে দেখান। না, আপনি হয়তো আমার প্রশ্নটা ভুল, আমি হয়তো বোঝাতে ভুল করেছি। আমি বলতে চেয়েছি যে আমি বুঝতে ভুল করেছি। আপনি কাজ করতে করতে আমরাও যেমন শিখি প্রতিদিন, আমি বলছি কাজ করতে করতে আমরা যখন করি, মানে এখন আপনি নিজেকে পরিচালক হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন শুরু করেছিলেন, এখন কত নম্বর দেবেন? আমি যদি স্পষ্টভাবে এই কথাটা বলি। আমি নম্বর দেওয়ার বিশ্বাসী নন। কে আমি নিজেকে নম্বর দেওয়ার, বলুন তো? কেনই বা নিজেকে নম্বর দিতে যাব? আমি তো কাজ করছি, নম্বর লোকে আমায় দেবে, তাই না? আমাকে যদি ফাইনালি নম্বর না দেয়, রিজেক্ট করে, আমি যদি গোল্লা পাই, আমি সিনেমা বানাবো না। আর আমি যদি 10-এ বা 10 না 100, আমি জানি না, 15 বা 50 পাই 10-এ, আমি ছবি বানাবো। এই তো। লেখক, রাজনীতিক, নাট্যকার, পরিচালক, অভিনেতা, কোন রোলে আপনি নিজেকে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ মনে করেন বা আপনার মনে হয় যে আপনার আপনার নিজেকে সবচেয়ে বেশি আপনি পছন্দ করেন থাকতে? দেখুন, আমি তো সব কটা কাজই করি, তো অপছন্দ থেকে তো করি না, পছন্দ করি বলেই করি। নিজের একটা যে আমার লিখতেই বেশি ভালো, সবচেয়ে বেশি ভালো যেমন হয় সেই জায়গায়। আমি লিখতে খুবই ভালোবাসি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, কিন্তু অভিনয় করতেও তো ভালোবাসি, সিনেমা বানাতেও ভালোবাসি। যেটা আমি শুরুতেই প্রশ্নটা করেছিলাম, যে আপনি যেটা বললেন শুরুতে যে অন্য কাউকে হলে প্রশ্নটা তো করতাম না, ক্রিয়েটিভ বা তো অবশ্যই হুব্বা একটা আমি সিনেমা হিসেবেই দেখছি, বিনোদনের। তো তাও আমি জানতে চাইবো যে হুব্বা যখন মানুষ দেখতে আসবেন, আমি যেন বলছিলাম যে আপনি কি প্রত্যাশা করবেন, যেটা বলছেন একটা সিনেমা শুধুমাত্র সিনেমা না, যেহেতু আপনি স্লাইস অফ লাইফ বা স্লাইস অফ একটা রিয়ালিটি থেকে আছে, সেই ভাবনাতেও হয়তো অনেকে। আমি চাইবো লোকে একটা সিনেমায় দেখতে আসুক। সিনেমা যেভাবে আমাদের জনজীবনে জড়িয়ে আছে, সিনেমা আমাদের বেঁচে থাকায় জড়িয়ে আছে, আমার মনে হয় না যে সিনেমায় কেউ বার্তা পেতে আসে। আমার মনে হয় না সিনেমায় কেউ শ্লোক শুনতে আসে বা সারমান শুনতে আসে বা স্তোত্র শুনতে আসে। সিনেমায় হ্যাঁ, আপনি সিনেমায় বার্তা দেওয়া এটা মনে করেন না? সিনেমায় মানে বার্তা দেওয়া, আমি বিশ্বাসী না বড় কথা নয়। আমি 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 বলছি, দর্শক সাধারণত যে ঢোকে, সে সারাদিনে পরিশ্রমের পর একটা সিনেমা হয়তো দেখতে যায়, বা লোকে কোনো একটা বন্ধু বললো তাকে যে সিনেমাটা দেখে এসো। আপনি যে রিয়েলিটিতে বাঁচি, দর্শকদের রিয়েলিটি আমার ধারণা আলাদা। হ্যাঁ, মানে যারা সত্যি বাংলা সিনেমায় টাকা দিয়ে সিনেমা দেখেন, তারা সিনেমা দেখতে যান আনন্দ পাওয়ার জন্যে। তাই মনে করি এই সিনেমায় আনন্দ পাওয়ার যথেষ্ট মেটেরিয়াল আছে। আমি তাদের বলবো যে সিনেমাটা দেখুন। অসংখ্য ধন্যবাদ, আশা করবো এরকম আরও অনেক ছবি আমরা পাবো, এবং আমার ব্যক্তিগত পরিসরে আমি চাইবো যে আপনি মঞ্চে আমি আপনাকে দেখতে পাবো।
থ্যাংক ইউ। মঞ্চে যদি আমি তো আপনাকে আগেও বলেছি যে মঞ্চে যেদিন ফিরবো আপনাকে ডেকে আমি প্রথমে ইন্টারভিউ দেবো। ঠিক আছে, আমি খেয়াল রাখবো এটা যে আদৌ সত্যি আপনি এটা করছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।